গ্রামগঞ্জ জনপদ ছাড়িয়ে হল্লাবোল এখন বিশ্বের আঙ্গিনায়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লাইভ সম্প্রচার দেখা যায়। নমস্কার, আপনাদের স্বাগত। এই মুহূর্তের সংবাদে আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে অবশ্যই এক নজর রাখবো সংবাদ শিরোনামে। আন্দোলনরত কৃষকদের উপর দমন পীড়নের প্রতিবাদে 14 ডিসেম্বর রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন করার ঘোষণা দিল সাংবাদিক সম্মেলনে 3টি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই রাজধানীর আমতলী থানাধীন মধুবন এলাকাস্থিত রানীর খামার বাজারের 9টি দোকান। আন্দোলনরত শিক্ষকদের অসুস্থতার খবর পেয়ে ধর্ণা মঞ্চে স্বাস্থ্য শিবিরের আয়োজন। এজিএমসি এবং টিএমসি মেডিকেল পাঠরত ছাত্রছাত্রীরা। 10,300 শিক্ষক ইস্যুতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রদত্ত রায় সম্পর্কে রাজ্যবাসীকে ভুল ব্যাখ্যা দিয়েছেন রাজ্য শিক্ষা ও আইনমন্ত্রী। গণ অবস্থান মঞ্চ থেকে সাংবাদিক সম্মেলন করে বললেন জয়েন্ট মুভমেন্ট কমিটির অন্যতম নেতা। এবার সংবাদ বিস্তারিত। পাচারকালে রাজধানীর চিত্তরঞ্জন রোড থেকে উদ্ধার প্রচুর পরিমাণ অটো বোঝাই অবৈধ বিলেতি মদ। নেশামুক্ত ত্রিপুরায় জাঁকিয়ে বসেছে নেশার কারবার। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় উৎসাহিত বৈধ অবৈধ মদের ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকা থেকে পাচারকালে অটো বোঝায় অবৈধ বিলেতি মদ উদ্ধার করে মহারাজগঞ্জ আউটপোস্টের পুলিশ। সেই সাথে TR 01038669 অটো এবং অটো চালক অভিজিৎ চন্দ্রকেও জালে তুলতে সক্ষম হয় পুলিশ। ধৃত অটো চালকের বাড়ি রাজধানী যোগেন্দ্রনগরে। গোপন সূত্রের ভিত্তিতে অবৈধ মদ উদ্ধারে সাফল্য পায় পুলিশ। ঘটনার বিবরণ দিতে গিয়ে অভিযানে অংশগ্রহণকারী আরক্ষা দফতরের কর্মী জানিয়েছেন, একটা ইনফরমেশন ছিল কিছু লিখা যেতে পারে। তো আমাদের সাথে আমরা সাদা পোশাকে ছিলাম, আমাদের স্টাফ ছিল। তো আমরা একটা অটো গাড়িকে একটা ড্রাইভার সহ এবং অনেক পরিমাণে পরিমিতা সহ আমরা আটক করি। আমরা আটক করেছি এটা চিত্তরঞ্জন থেকে যে এমডি ক্যাম্প। এদিকে নেশামুক্ত ত্রিপুরা জাঁকিয়ে বসেছে নেশার কারবার। অবাধে চলছে মদ, গাঁজা, হেরোইন, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন ড্রাগসের ব্যবসা। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় বিশেষ করে নতুন করে মদের কাউন্টার খুলে দেওয়ার কারণে উৎসাহিত হয়েছেন নেশার কারবারিরা। অপরদিকে 18 নির্বাচনের পর যে পরিমাণ মানুষের বিশ্বাস ও প্রত্যাশা পেয়ে রাজ্যের ক্ষমতায় এসেছিলেন শাসক দল ও তার মুখ্যমন্ত্রী, বর্তমানে সেই ভালোবাসা ও বিশ্বাসের ধারে কাছেও নেই বর্তমান সরকার ও মুখ্যমন্ত্রী। এর এই ফলশ্রুতিতে শাসক দলের সংসারে দানা বেঁধেছে অশান্তির আগুন। ঘটছে অপ্রত্যাশিত বহু ঘটনা। ফিওরো রিপোর্ট, হল্লাবোল। 10,300 শিক্ষক ইস্যুতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রদত্ত রায় সম্পর্কে রাজ্যবাসীকে ভুল ব্যাখ্যা দিয়েছেন রাজ্য শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ। শনিবার রাজধানীর সিটি সেন্টার প্রাঙ্গণে গণ অবস্থান মঞ্চে সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মুভমেন্ট কমিটির অন্যতম নেতা বিমল সাহা।
10,323 চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল ইস্যুতে উচ্চ আদালতের প্রদত্ত রায় সম্পর্কে বঞ্চিত শিক্ষক এবং রাজ্যবাসীর নিকট ভুল ব্যাখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী রতনলাল নাথ। শনিবার গণঅবস্থানের ষষ্ঠ দিনের শেষ লগ্নে সাংবাদিক সম্মেলন ডেকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন জয়েন্ট মুভমেন্ট কমিটির অন্যতম নেতা বিমল সাহা। সেই সাথে বঞ্চিত শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধান কল্পে রাজ্য সরকার এবং শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রীদ্বয় নিকট যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও রাখেন তিনি। শিক্ষামন্ত্রী উনি আইন মন্ত্রী রাখছেন, উনি আইন সম্বন্ধে এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যে রায় দিয়েছে সেটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়েছেন আমার রাজ্যবাসীকে সঙ্গে, এবং প্রতারণা আমাদের যে প্রতারণা করেছেন রাজ্যবাসীকেও উনি প্রতারণা করেছেন। কারণ আমরা জানি 10,323 নির্দেশ তাদের চাকরিচ্যুত হয়নি। ডিপার্টমেন্ট অবৈধভাবে আমাদের 7 মাস বেতন না দিয়ে আমাদেরকে প্রতি এবং অমানবিক এবং আমাদের ডিপার্টমেন্টকে সরিয়ে রেখেছেন। তাই আমরা সমস্ত ত্রিপুরা রাজ্যবাসীকে জানাতে চাই আমরা নির্দোষ, এই ত্রিপুরাবাসী যাতে আমাদের পাশে দাঁড়ান। এবং এখন পর্যন্ত আমরা খুবই চিন্তিত, কারণ বর্তমান সরকার কি যে অহংকারের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। শীতের রাত্রে আমরা ক্ষণক্ষণে আমাদের পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বসে আছি রাস্তায়, তাদের লজ্জাবোধ কিছু নেই। কারণ আমি মনে করি এই সরকার বামপন্থী সরকার থেকে অনেক অহংকার জড়িত। তাই আমি মনে করি এখন আমরা এই রাস্তায় বসে আমাদের দিনকালে যে পর্যন্ত সরকার আমাদের প্রতিশ্রুতি পালন না করবেন আমরা এই রাস্তা থেকে সরব না। যতদিন চলবে গণঅবস্থান ততদিন আগুন জ্বলে উঠবে। এই আগুনের জন্য সম্পূর্ণ দায়ী থাকবে বর্তমান সরকার। তাই আমি বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, আপনি অতি দ্রুত যেখানে আপনি যাদের যারা পরিচিত হচ্ছেন তারা কিন্তু আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। অতএব আমি মনে করি আপনার সাবধানতা নিয়ে আমাদেরকে সুরক্ষা করুন, নাহলে আগামী দিন এই সরকার এবং একটা ভীষণ বিপজ্জনক হয়ে যাবে। সেটার জন্য দায়ী থাকবে বর্তমান সরকার। এদিন নতুন করে ইন্টারভিউ প্রদান সম্পর্কে বলতে গিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটির নেত্রী ডালিয়া দাস জানিয়েছেন তারা ইন্টারভিউ দিয়েই চাকরিতে নিযুক্তি পেয়েছিলেন। সম্মেলন আমরা প্রত্যেক দিনই করছি আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে। আজকে জানেন যে আমাদের এই গণ অবস্থানের আজকে ষষ্ঠ দিনে আমরা প্রত্যেকদিন আপনাদের সামনে আসছি যে আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে প্রত্যেক দিনের যে আপডেট এটা দিচ্ছি, এবং প্রত্যেক দিনে একটা না একটা কিছু বলছেন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী মহাশয়। ফলে আমাদের আজকে এই যে ষষ্ঠ দিনেও ওনাদের কোনো হেল্প নেই বা ওনারা আমাদের কাছে আসেননি, আমাদের জন্য কিছু বলেননি। সেই কারণে আমরা বারবার আপনাদের মাধ্যমে তাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা একনিষ্ঠ হয়ে থাকবেন না, বধির হয়ে থাকবেন না, আপনাদের অতি সত্ত্বর আমাদের কাছে আসুন। আপনারা সরকার, আপনারা অভিভাবক, আপনাদের কাছে আমরা বারবার বার্তা দিচ্ছি আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 পক্ষ থেকে যে আপনারা আমাদের কাছে আসুন, লিখিত প্রতিশ্রুতি দিন যে আমাদের চাকরি স্থায়ী করার ক্ষেত্রে ইমিডিয়েট ব্যবস্থা করুন, নয়তো আগামী দিনে যে তীব্রতর আন্দোলন শুরু হবে সে কিভাবে করবে। এবং বিগত সরকার 12,000 এবং 1,000 তো মোট 13,000 পদ সৃষ্টি করে গেছেন। এই চাকরিটা দিতে কোনো আপত্তি নেই, কোনো দ্বিধা নেই। ওনারা আগের সরকার ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত করেছেন, বর্তমান সরকার ইচ্ছে করলে সেটাকে রিভাইভ করে আবার দিতে পারেন। সেক্ষেত্রে এই সরকার যদি সদিচ্ছা থাকে 12,000 পোস্ট আমাদের দিতে পারেন, ইমিডিয়েট দিতে পারেন। কারণ এটা আমাদের ইন্টারভিউ দেওয়া আছে, সবকিছু প্রসিডিউর হয়ে গেছিল। কিন্তু এক্ষেত্রে আমাদের যে এখন যে গণ অবস্থা নতুন করে প্রসেস করার কোনো বিষয় নেই, এটা আমরা ইন্টারভিউ দিয়ে রেখেছি। ওনারা খোঁজ করলেই পাবেন যে আমরা সবাই ইন্টারভিউ দিয়ে রেখেছি এবং নতুন বেকাররাও দিয়ে রেখেছে। ফলে সেখানে 10,036টা পোস্ট ছিল, আমরা পেয়েও আরো অনেক বেকার ছেলে মেয়েরা পেত। সেক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট ইচ্ছে করলে আমাদের 12,000 অশিক্ষক পদ যেটা শিক্ষা দপ্তরে এবং 1,000 অশিক্ষক পদ এটা সমাজ শিক্ষা দপ্তরে, এটাই একমাত্র আমাদের বাঁচানোর প্রধান উপায়। আমরা এটা প্রপোজাল। এদিকে জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃবৃন্দ ফের জানিয়েছেন তাদের সমস্যাকে স্থায়ী সমাধান না হলে তারা কিছুতেই গণঅবস্থান প্রত্যাহার করবেন না। এমনকি গণঅবস্থান স্থলকে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা, এবং তার জন্য দায়ী থাকবেন রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, হল্লা বল।
শাসক দলীয় এক ক্যাডার ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বহিরাগত লোক এনে খাস জায়গা দখল করতে গিয়ে এক বৃদ্ধা সহ 2 গৃহবধূকে মারধর করে। সাবরুম থানার অন্তর্গত দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের রায়বুড়া টিলার এই ঘটনা। শাসক দলীয় এক ক্যাডার ক্ষমতার অপব্যবহার দেখিয়ে বহিরাগত লোক এনে খাস জায়গা দখল করতে গিয়ে এক বৃদ্ধা সহ 2 গৃহবধূকে মারধর করে। এমনই এক ঘটনা সাবরুম মহকুমা সাবরুম থানার অন্তর্গত দোলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের রায়বুড়া টিলা এলাকাতে। এলাকার সূত্রে জানা গেছে, এই রায়বুড়া টিলা এলাকাতে 60 বছর যাবৎ ভবরঞ্জন ভৌমিক ও গৌতম ভৌমিক এই 2 পরিবার প্রায় 12 কানি খাস জায়গা দখল করে বসবাস করছেন। দীর্ঘদিন যাবৎ এই 2 পরিবারের মধ্যে বিবাদ লেগেই আছে। দীর্ঘ কিছুদিন যাবৎ ক্যাডার গৌতম ভৌমিক পুরো খাস জায়গাটি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। শনিবার সকালবেলা শাসক দলীয় ক্যাডার গৌতম ভৌমিক স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বহিরাগত 40-50 জন লোকজন ভাড়াটে করে এনে লাঠি ছোটা নিয়ে খাস জায়গা দখল করতে যায়। ওই খবর পেয়ে অঞ্জন ভৌমিকের পরিবারের লোকজনরা বাধা সৃষ্টি করলেই মাফিয়া গৌতম ভৌমিক সপরিবার নিয়ে ভ্রমর অঞ্জন ভৌমিকের পরিবারের ওপর আক্রমণ করে। 2 পুত্রবধূ ঝুমা ভৌমিক, নমিতা ভৌমিক ও 70 বছরের বৃদ্ধা মঞ্জু ভৌমিককে প্রচণ্ডভাবে মারধর করে। এতে গুরুতর অবস্থায় আহত হওয়াতে 70 বছরের বৃদ্ধা মঞ্জু ভৌমিক সাবরুম মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নমিতা ভূমিক। আপনার স্বামীর নাম? বিপ্লব ভূমিক। এটা কোন জায়গা? দোলবাড়ি। কি হয়েছে আজকে সকালে? আজকে সকালে আমরা জায়গাতে তারা খুঁড়া গাড়াতে আছে। গৌতম ভূমিক। তারা সবাই মা, শাশুড়ি, বউ, তারপর আরো অনেক লোক বাইরে থেকে লোক আনছে, এটা চিনি না। সবাই মিলে আমাদের এখানে খুঁড়া গাড়াতে আছে। আমরা বাধা দিতাম গেছি, আমার ফিরছে। কে ফিরছে? এই গৌতম ভূমিক। এরপরে সেই প্রথমে ধরছিল, এরপরে শাশুড়ি আর প্রথম নচন আছে। আয়া মারছে, কাপড় টাপড় সব সিরিয়াল আছে। বাবরে আমরা বাড়ির জায়গা, আমার বাড়িতে আজ সকালে তারা আইয়ারে। তারা কে? আমার পার্শ্ববর্তী এক। নাম কি? গৌতম ভৌমিক, গীতা ভৌমিক, সুমিত্রা ভৌমিক, আরো অন্যান্য লোকেরা আছে। আমরা আইয়ারে কোপ মারধর করছি বাবু। কি কারণে মারধর করছে? আমরা জায়গাতে খুঁড়ি গাড়াতে আছে, আমরা না করছি সেই কারণে আমরা বাড়িতে কিন্তু খুঁড়ি গাড়াতে আছি। সেই কারণে আমার খুব একটা বাড়ি দিচ্ছে, এখান থেকে ক্ষমতা দিয়ে আমি মাথা ধরে বাঁচিয়ে না, আর মুখ বেড়াই এক লাখ মেয়েছে আমি ওইখানে পড়ছি। ওই 5 নম্বর ওয়ার্ডের মেম্বার শিল্পী দে জানান, মাফিয়া গৌতম ভৌমিক খাস জায়গা দখল করতে গিয়ে কি করে মহিলাদের মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার আরো অন্যান্য মহিলারা গৌতম ভৌমিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে তো হইলো একজন মহিলার অপমান করার মানে 100 জন মহিলার 1000 মহিলার সমান। তাহলে এটা আমরা মহিলার উপরে কেন টক্সাইডিং হই, এটা আমরা বিচার চাই। এবার আপনারা কিভাবে এটা বিচার করবেন, এটা আপনারা সিদ্ধান্ত করেন। আমরা তবে শক্ত বিচার চাই, একজন মহিলার এভাবে হাত তুলতে পারে না, এটার আইন আদালত আছে। আপনি কি ওয়ার্ডের মেম্বার? আমি ওয়ার্ডের মেম্বার। আপনার নাম? আমার নাম শিল্পী দে। এটা কোন পঞ্চায়েত? দোলবাড়ি পঞ্চায়েত। এখন গৌতম ভৌমিক আজকে অনেক লোক লই আইছি, মানে 40-50 জন ছেলে লই আইছে, লেবার টেবার আনছে, আনি জায়গাটা লইয়া তারা মাপতে লইছে, সীমানা দিয়ে লাগবো, জায়গা মাটি কাটবো, মানে সীমানাটা দিয়ে লাগবো আর কি। এই কথা কইয়া এরপরে হেরা জায়গা সীমানা দিব কইয়া তারা বাধা দিছে, কইছে আমরা জায়গা তেমনি বাধা দিও। কে বাধা দিছে? ভবরঞ্জন ভৌমিক তারা বাধা দিছে আর কি, তার ছেলের বউ বা পরিবারের লোক। ভবরঞ্জন ভৌমিকের বউ বাধা দেওয়ার পরে তারা কইতেছে আমার জায়গা, লেবাররা কইতেছে গিরা দাও, তারা কইছে দিও না, এটার মধ্যে মারবি। ওই মহিলা, ভদ্র মহিলা ভবরঞ্জন ভৌমিকের বউ, এরা মারছি। এ নিয়ে ভবরঞ্জন ভৌমিকের পরিবারের পক্ষ থেকে সাবরুম থানায় মাফিয়া গৌতম ভৌমিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। ফিউরো রিপোর্ট, হাল্লাবোল। সাত সকালে যান দুর্ঘটনায় প্রাণ গেল 2টি অবুঝ প্রাণীর, 2টি গাভী গরু প্রাণ হারালো, আহত আরো 3টি গরু। ঘটনা শনিবার সকাল 9টায় কলমজোড়া থানাধীন কলসিমুড়া পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে। সাত সকালে যান দুর্ঘটনায় প্রাণ হারালো 2টি গাভী গরু, আহত আরো 3টি গরু। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল 9টায় কলমচৌড়া থানাধীন কলসিমুড়া পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের জাকির হোসেন নামে এক কৃষক 5টি গরু নিয়ে প্রতিদিনের ন্যায় জঙ্গলে গরু চড়াতে যাচ্ছিল। আর তখনই বিশালগড় দিক থেকে TR07A 1595 নম্বরের একটি টাটা কোম্পানির 407 ট্রাক ও লাল রঙের একটি ম্যাজিক গাড়ি বিশালগড়ের দিক থেকে আগে আসবে, এই প্রতিযোগিতা কে আগে আসবে
বক্সনগর বন দপ্তরের অফিসের সামনে এসেই গরুগুলির ওপর সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারতেই গরুগুলি রাস্তার ওপাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে 2টি গরু প্রাণ হারায় আর বাকি 3টি গরু গুরুতরভাবে আহত হয়। পরে গরুর মালিক চিৎকার করতে আশেপাশের লোকজন এসে গাড়ির চালক পঙ্কজ বর্মনকে আটক করে। পরবর্তী সময়ে কলমচৌড়া থানার খবর দিলে পুলিশ এসে গাড়ির চালককে থানায় না নিয়ে গিয়ে সিন্ডিকেট অফিসে বসিয়ে রাখে। এদিকে গুরুতর আহত 3টি গরু পশু হাসপাতালে চিকিৎসাধীন। গরুর মালিক জানান, গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। এদিকে খবর লেখা অবধি জানা যায় মর্মান্তিক যান দুর্ঘটনায় মীমাংসা হতে চলেছে। এদিকে গরুর মালিকের দাবি, গরুগুলি সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ যদি না পায় তাহলে আইনের দ্বারস্থ হবেন। তবে জানা যায় এই 5টি গরুর 2জন মালিক, একজন হলেন জাকির হোসেন, যার 4টি গরু, এর মধ্যে 2টি গরু মারা যায়, বাকি 1টি গরু একই এলাকার হাফিজ মিয়া নামে এক ব্যক্তির। তারা বাড়ি বাড়ি করে লাগিয়া আমি এসেছিলাম দক্ষিণ দিকে, থাকার পর থেকে আমার গাড়িটা উত্তর দিকে তাইয়া সব দিয়ে দৌড়া সবজি গরু লইয়া আমার নিয়ে করছে, মানে আমার নিয়ে দেখা দিয়ে ওইদিকে রাস্তার কিনারে বেরিয়ে গেছে। কয়টা গরু ছিল? গরু আমার কাছে 7-8টা। এর মধ্যে কয়টা? 5টা করছে। গাড়ির নিচে 5টা গরু গেছে। মারা গেছে গরু নাকি? গরু 2টো মারা গেছে। বাচ্চা আছে কত হতে পারে যে 5টা গরু? বাচ্চা আছে কম করে 1 লাখ টাকা আছে। এই গরুর কত বাচ্চা আছে? এরপর আরেকটা গরু যে ঠ্যাং ভাঙছে, এটার পেটও বাচ্চা আছে, এও বাঁচে কিনা সন্দেহ আছে। এটার দাম আছে 1 লাখ টাকা। যে গরুটি অ্যাক্সিডেন্ট করছে, এই গরুটির দাম টোটালি বাজার মূল্য 4 লক্ষ টাকা আছে। বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। দীর্ঘ বহু বছর যাবৎ বেহাল দশা উদয়পুর পূর্ব গোকুলনগর থেকে সাঁতারিয়া শালগড়া যাওয়ার রাস্তাটি। স্থানীয়রা বহুদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছে, কিন্তু কোনো হেলদোল নেই দফতরের। জীবন ঝুঁকি নিয়ে পূর্ব গোপালপুর থেকে সাঁতারিয়া হয়ে শালগড়া সড়কে যাতায়াত। দীর্ঘ বহু বছর যাবৎ বেহাল দশায় পরিণত উদয়পুর পূর্ব গোকুলপুর থেকে সাঁতারিয়া শালগড়া যাওয়ার রাস্তাটি। স্থানীয়রা বহুদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানালেও হেলদোল নেই দফতরের। এখন দেখার বিষয়, কবে নাগাদ রাস্তাটি সংস্কারে হাত লাগায় দফতর, সেদিকে তাকিয়েছে স্থানীয়রা। এই রাস্তার ওপর প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে। এখন এলাকাবাসীদের একটি দাবি, রাস্তাটি যেন অতি সত্বর মেরামত করে দেয়। এটা আজকে 3-4 বছর ধরে এমন হয়েছে, যেমন রাস্তা পুরো খারাপ হয়ে গেছে। আমরা তো মালটা লুই আইতাম পারি না, এই অবস্থা। এখন আপনারা কি চান? আমরা তো এটা চাইতেছি পূজার পরে করাইবো, পূজার আগে করাইবো, মানে ডেট দিতেছে তারা, পুয়ে আইয়া করায় না তো। আরে এই রাস্তা এই বহুদিন ধরে খারাপ, এটা মনে করো 10 বছর হয়েছে। তাছাড়া প্রশাসন কি এই ব্যাপারে জানে? পিডব্লিউডি না, প্রশাসন তো অবশ্যই জানে মানে মাঝে দিয়া ওই গোকুলপুর বাজার থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা আগেও বাড়ছে, তো এগুলি সব দিয়ে আমি চিনি। তারপর আর মানে কাজ করে না। আমি কি রে, তোরা বাজারে দেখলাম যে কাজ বন্ধ হয়ে দিছে, কয় না ওই তো আমরা একটা টাকা টোকা পাই না, কি কাজ করাম, বিল টিল পাইলে পরে না, চিন্তা করুন। উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, হাল্লাবোল। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই রাজধানীর আমতলী থানাধীন মধুবন এলাকাস্থিত রানীর খামার বাজারের 9টি দোকান। ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষাধিক টাকা বলে খবর। ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই রাজধানী আমতলী থানাধীন মধুবন স্থিত রানীর খামার বাজারের 9টি দোকান। ক্ষতির পরিমাণ প্রায় 20 লক্ষাধিক টাকা। ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানিয়েছেন, ভোর 5টা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পান তারা। আমার তো প্রায় 2-3 লাখ টাকা মতো ক্ষতি হয়েছে, কি মনে করতেছেন কি থেকে আগুনটা লাগছে? ইলেকট্রিকের থেকে তো হইব সম্ভবত, এখন এটা এছাড়া তো আর কোনো রাস্তা নাই। দেখা যাচ্ছে যে গরমটা আগুন অবশ্যই সিলিংগুলির মধ্যে ধরা হয়েছে, তারপরে কিভাবে লাগছে এটা তো কেউ নির্দিষ্টভাবে বুঝতে পারতেছে না। সকালবেলা কটা নাগাদ আপনারা খবরটা পাইছেন? হয়তো 5টা থেকে 5:20-এর মধ্যে খবরটা আমরা পাইছি। মোট কয়টা দোকান পুরা গেছে? 9টা দোকান পুরা গেছে টোটাল। কিসের দোকান আছে? বিভিন্ন দোকান আসলো, এটার মধ্যে কিছু গ্রসারি আইটেম আসলো, কিছু ইলেকট্রনিক্সের দোকান আসলো, কিছু কম্পিউটারের দোকান আসলো, বাইক মেকানিক্সের দোকান আসলো, কাপড়ের দোকান আসলো,
সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা গ্রসারি আইটেম, আসলে এটা সবচাইতে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানীর বিভিন্ন প্রান্তে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। বর্তমানে রোজ নামচায় পরিণত হয়েছে শহর ও শহরতলির অগ্নিকাণ্ডের ঘটনা। কিছু কিছু ক্ষেত্রে ঘটনা দীর্ঘক্ষণ পর ঘটনাস্থলে যাওয়ার অভিযোগ উঠছে দমকল কর্মীদের বিরুদ্ধে। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে রাজধানী সিটি সেন্টার প্রাঙ্গণে গণঅবস্থান অব্যাহত রেখেছেন বঞ্চিত 10,323 শিক্ষক সংগঠনের যৌথ মঞ্চ জায়ান্ট মুভমেন্ট কমিটি। আন্দোলনরত শিক্ষকদের অসুস্থতার খবর পেয়ে ধর্ণা মঞ্চে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে এজিএমসি এবং টিএমসিতে পাঠরত মেডিকেল ছাত্রছাত্রীরা। নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে টানা 6 দিন অতিবাহিত হল বঞ্চিত 10,323 শিক্ষক সংগঠনের যৌথ মঞ্চ জায়ান্ট মুভমেন্ট কমিটির আহত লাগাতার গণঅবস্থান। ইতিমধ্যে ধর্ণা মঞ্চে সামিল হয়েছেন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বঞ্চিত শিক্ষকদের পরিবার। মৃত শিক্ষক পরিবারের সদস্যরাও যোগ দেন গণ অবস্থান স্থলে। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। অথচ এখনও পর্যন্ত বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথাই বলেননি সরকার ও প্রশাসন। বর্তমান সরকার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে। গ্রুপ সি গ্রুপ ডে পোস্টের মধ্যে অবজার্ভ করবে সুপ্রিম কোর্টে যে এফিডেভিটটা জমা দিয়েছে সেটারও সত্যতা আজকে অবধি আমরা জানতে পারলাম না। অর্থাৎ উনি সকালে একটা কথা বলে, সন্ধ্যার সময় একটা কথা বলে, উনি প্রত্যেকটা সময় আমাদের 10,323কে পাজল করার জন্য, আমাদের অর্জিত অধিকারটাকে ক্ষুণ্ণ করার জন্য প্রত্যেকটা সময় একটা সাংবাদিক সম্মেলন করে আমাদের সাথে সরাসরি কথা না বলে উনি উনার মতো করে কথা বলছে। সেই জায়গায় আমাদের দুঃখ কষ্ট। আমরা আমাদের অর্জিত অধিকার রক্ষা করার জন্য আমাদের এই গণ অবস্থানটা অনির্দিষ্টকালের গণ অবস্থান চলছে। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি, আপনারা আসুন, আমাদের কাছে আসুন, আমাদের কথাটা শুনুন, আপনারা আপনাদের মুখের কথাটা রক্ষা করুন। স্থায়ী সমাধানের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো আমাদের জন্য রক্ষা করুন। বিধানসভা নির্বাচনের পূর্বে বলুন বা আপনি শিক্ষামন্ত্রী হিসেবে যে কথাগুলো বলেছেন সেটার প্রতিশ্রুতিটা রক্ষা করুন। এদিকে গণঅবস্থান স্থলে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। আন্দোলনরত টিচার্সদের অসুস্থতার খবর পেয়ে ধর্ণা মঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন এজিএমসি এবং টিএমসিতে পাঠরত মেডিকেল ছাত্রছাত্রীরা। অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে 10,323 চাকরিচ্যুত শিক্ষকরা আছে, শিক্ষকরা আছেন, অনেকদিন ধরে এখানে ধর্নায় আছেন। তো ওনাদের যে কোনো কারণে চাকরিচ্যুত করেছেন সেটা তো আমাদের দেখার ব্যাপার না, কিন্তু সেটা আমাদের দেখার ব্যাপার। আমরা জানতে পেরেছি ওনারা নাকি কোনো ডাক্তারের কোনো পরামর্শ নিচ্ছেন না যতদিন না ওদের দাবি আদায় হয়। তো এই জন্য আমরা বেকার ডাক্তার আছি যারা আমরা এখনো চাকরি পাইনি, আমরা নিজেদের মধ্যে একটা বলে আমরা ঠিক করলাম যে এই রোগীদেরকে দেখা, মানে যারা অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে দেখা দরকার, কিছু ঔষধ প্রদান করা দরকার। আমরা এখানে উপস্থিত হয়েছি। এদিকে মেডিকেল পাঠের ছাত্রছাত্রীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন জায়ান্ট মুভমেন্ট কমিটির নেতৃবৃন্দ। সেই সাথে মেডিকেল ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। ষষ্ঠ দিনে আমরা ভীষণ আবেগে আপ্লুত হয়ে গেছি। এখানে আমরা ভেবেছিলাম যে 10,323 আন্দোলনটা সম্ভবত 10,323 একাই চালিয়ে যাবে, কিন্তু যত দিন মধ্যে কালকে 4 জন অসুস্থ হয়ে পড়েছিলেন। ওনাদের নিজেদের থেকে খোঁজ খবর নিয়ে আজকে ওনারা নিজেরা এসে দাঁড়িয়ে আমাদের এখানে বিভিন্ন রকমের স্বাস্থ্য ওষুধপত্র নিয়ে এসছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন এবং সর্বসম্মতভাবে আমাদের পাশে থাকবেন, এই আন্দোলনের সঙ্গে থাকবেন, এই প্রতিশ্রুতি দিয়ে ওনারা আমাদের কাজ করছেন। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল। সর্বনাশা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর দমন পীড়নের প্রতিবাদ 14 ডিসেম্বর রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন করার ঘোষণা দিল সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, সিটু ও গণমুক্তি পরিষদ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন 3টি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
সর্বনেশা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর দমন পীড়নের প্রতিবাদে 14 ডিসেম্বর রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা দিল 4টি বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদ। শনিবার সিপিআইএম রাজ্য দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন ও গণমুক্তি পরিষদের রাজ্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে কৃষক নেতা নারায়ণ কর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার দেশের সংবিধানকে পিছিয়ে মারছে। এদিন কৃষক আন্দোলনে সামিল কৃষক নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রীর সময় নেই বলেও জানিয়েছেন তিনি। এখন পর্যন্ত আন্দোলনরত 15 জন কৃষকদের মৃত্যুর কথা উল্লেখ করে কৃষক নেতা নারায়ণ কর রাজ্যব্যাপী 4টি সংগঠনের উদ্যোগে 14 ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। আমাদের দেশের সংবিধানকে, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে সংবিধান, তাকে পিছিয়ে মারছে। অথচ উনি মহা ধুমধামে যজ্ঞ করছেন ভারতবর্ষের নয়া পার্লামেন্ট ভবন উদ্বোধন করার জন্য। যজ্ঞ করছেন উনি, ওনার সময় নেই এই সম্পর্কে কোনো কথা বলার, কৃষকদের সঙ্গে আলোচনা করার। যাই হোক, এরকম অবস্থার মধ্যে ওরা কৃষক আন্দোলনকে বদনাম দিচ্ছে, দমন করার চেষ্টা করছে। কৃষকরা ঠিক করেছে, এই 500টির উপরে কৃষক সংগঠন, শ্রমিকরা সহযোগিতা করছে, সাহায্য করছে, অংশগ্রহণ করছে যে এই আন্দোলনকে আরো তীব্র করা হবে যতক্ষণ না এই বিলগুলো প্রত্যাহারিত হয়। এতে মরতে হবে, মরবে। ইতিমধ্যেই 15 জন কৃষক শীতে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে আন্দোলনরত অবস্থায় রাস্তাতে মারা গেছেন। এই প্রসঙ্গে সিটুর রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দে জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী এবং যারা দেশকে শাসন করছেন তারা কৃষক, শ্রমজীবী মানুষ এবং গরিব মানুষের স্বার্থে চরম পরিপন্থী। কৃষি বিল প্রত্যাহার এবং কৃষক নেতাদের সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব আরোপ করে প্রাক্তন মন্ত্রী মানিক দে আরও জানিয়েছেন, প্রকৃত দেশপ্রেমিকরাই এই আন্দোলনে সামিল হয়েছেন দেশ এবং দেশবাসীদের রক্ষা করার জন্য। শীত চলছে এবং তিনি প্রধানমন্ত্রী, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী এবং যে দলটা দেশে এখন শাসন করছেন, তারা কৃষকের স্বার্থের পরিপন্থী, শ্রমজীবীদের স্বার্থের পরিপন্থী, গরিব মানুষের স্বার্থের চরম পরিপন্থী। এটা তাদের কাজের মধ্য দিয়ে বারবার প্রকাশিত হয়েছে। একটু ধৈর্য থাকা উচিত, মন মানসিকতা একটু পরিবর্তন হওয়া উচিত। মানুষের প্রতি ভালোবাসা যদি থেকে থাকতো, আলোচনা বসতেন, যে আলোচনা করেছে সেটা একই বিষয় বারবার এনে সামনে উপস্থাপিত করছেন। বিলটা প্রত্যাহার করে কথা বলতে পারতেন, কোনো অসুবিধা নেই। তাদের বক্তব্য তারা রাখলেন, কৃষকদের বক্তব্য কৃষকরা রাখলো, নতুন করে আবার সেখানে বিল আনা যায়। কিন্তু বিলটা রেখে যেটা বলছেন এটা আর কিচ্ছু না, এটা আবার দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা। আমরা এবং কৃষক সংগঠনগুলো যে আন্দোলন করছে, শ্রমজীবীরাও নানাভাবে আক্রান্ত। ইতিমধ্যে আপনারা জানেন 26 তারিখে ধর্মঘটের কথা বলছে। এদিন সিটুর রাজ্য সভাপতি মানিক দে 10,300 শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গেও বলতে গিয়ে জানিয়েছেন, বঞ্চিত শিক্ষক ক্ষেত্রেও রাজ্য সরকার অমানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। শিক্ষক শিক্ষিকারা যারা, তারা বারবার সরকারের দেওয়া প্রতিশ্রুতি, বর্তমান সরকারের দেওয়া যে প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি এবং বলেছে যে তাদের একটা নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, এদের একটা কাজের ব্যবস্থা করবেন, এদেরকে যে কাজের সঙ্গে যুক্ত ছিলেন কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত করে তাদের ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। এরা ছাঁটাই হয়ে গেছেন, কর্মচ্যুতি ঘটিয়েছেন এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন যে 2 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দেবেন। তিনি তাও রক্ষা করলেন। এখন তারা বাধ্য হয়ে গত 6 দিন, আজকে সহ 6 দিন সেখানে তারা অবস্থান করছেন। তাদের ছেলে মেয়ে বহির্গত সেখানে এই শীতের মধ্যে এটা করছে। এদিকে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জিএমপির রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, দেশের বর্তমান বিজেপি সরকার কত ডিটারমাইন্ড, সংসদকে শেষ করবে, সংবিধানকে খতম করবে, কৃষকদের সর্বনাশ করবে, সমস্ত শ্রমিকদের কৃতদাস বানাবে আর আস্তে আস্তে কৃষি, বিদ্যুৎ এবং শিক্ষাকে প্রাইভেট কোম্পানি লিমিটেডের হাতে তুলে দেবে। কত ডিটারমাইন্ড, সংসদকে শেষ করবে, সংবিধানকে খতম করবে,
কৃষকদের সর্বনাশ করবে, শ্রমিকদের সমস্ত কৃতদাস বানাবে, আর আস্তে আস্তে কৃষি, বিদ্যুৎ, শিক্ষা সমস্ত কিছু এটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে তুলে দেবে। আর তাদের কাছ থেকে তারা ওই ইলেকট্রাল বন্ডের নামে পয়সা নেবে আর নানা কায়দা কানুন করে সরকারের থেকে এইভাবে এই দেশে একটা নতুন করে নামে স্বাধীন থাকবে, কিন্তু এই দেশের মানুষ হবে পরাধীন, পরাধীনতার শৃঙ্খল পরাবে। কাজে তার বিরুদ্ধে শুধু দিল্লিতে কৃষকরা লড়াই করবে। বাইট কৃষকদের দেশবাসীর প্রতি জিও সম্পর্কিত আবেদনে রাজ্যবাসীকে সাড়া দিতেও আহ্বান জানিয়েছেন প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এবং তার সাথে আমি আরেকটা আহ্বান জানাই যে সংযুক্ত কৃষক মোর্চার তরফ থেকে আহ্বান জানানো হয়েছে জিওর সমস্ত পণ্য বয়কট করার জন্য। আমাদের রাজ্যে সেরকম ভাবে জিও সিম বা ইত্যাদি ছাড়া তেমন কিছু নেই। আমরা আহ্বান জানাবো যারা ইতিমধ্যে জিও সিম টিম নিয়েছেন, হয়তো এখন হঠাৎ মানে ডিসকানেক্ট করে দিলে পরে, ফেলে দিলে পরে, তাহলে আবার নতুন নাম্বার করতে অসুবিধা হবে, আমি এটা বলছি না। কিন্তু ত্রিপুরাবাসীর কাছে আমাদের তরফ থেকে আর বড়, নতুন করে কোনো জিও সিম নেবেন না, জিওর কোনো প্রোডাক্ট নেবেন না। কারণ আপনারা দেখেছেন জিও শুরুতে প্রথম 3 মাস, তারপরে আরো কয়েক মাস আমাদেরকে ফ্রি দিয়েছিল। এখন বাকি সমস্ত যে প্রাইভেট যে সার্ভিস প্রোভাইডার এদের সর্বনাশ করে দিয়ে, এদের চাঙ্গ তুলে দিয়ে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল আর এমটিএনএল তো শেষ। এখন সব জিও জিন্দাবাদ। অর্থাৎ এখন তাদের বিল কয়েক মাস আমাদেরকে মাংনা খাওয়ালো, এখন সব আদায় করে নিচ্ছি। তো এইভাবে এই প্রসঙ্গে তিনি আরো জানান যে এই এপিএমসি এগ্রিকালচার প্রডিউস মার্কেটিং কর্পোরেশন ভাঙলে পরে, ভাঙলে পরে প্রাইভেট কোম্পানি পণ্য কিনবে, এই আদানি, সে তাকে হরিয়ানা সরকার এই আইন তৈরি হবার 6 মাস আগেই 50,000 হেক্টর জমি তাকে দিয়েছে গোডাউন তৈরি করার জন্য। অর্থাৎ কিভাবে কর্পোরেটদের সাথে যোগ সাজস করে এরা এই পদক্ষেপ নিচ্ছেন। একদম ফিওরো রিপোর্ট, হাল্লাবোল। সংবাদ শেষ করার আগে আবারও এক নজর রাখবো সংবাদ শিরোনামে। আন্দোলনরত কৃষকদের উপর দমন পীড়নের প্রতিবাদে 14 ডিসেম্বর রাজ্যব্যাপী বিক্ষোভ প্রদর্শন করার ঘোষণা দিল সাংবাদিক সম্মেলনে 3টি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই রাজধানীর আমতলী থানাধীন মধুপন এলাকাস্থিত রানীর খামার বাজারের 9টি দোকান। আন্দোলনরত শিক্ষকদের অসুস্থতার খবর পেয়ে ধর্ণা মঞ্চে স্বাস্থ্য শিবিরের আয়োজন, এজিএমসি এবং টিএমসি মেডিকেল পাঠরত ছাত্রছাত্রীরা। 10,300 শিক্ষক ইস্যুতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রদত্ত রায় সম্পর্কে রাজ্যবাসীকে ভুল ব্যাখ্যা দিয়েছেন রাজ্য শিক্ষা ও আইনমন্ত্রী। গণ অবস্থান মঞ্চ থেকে সাংবাদিক সম্মেলন করে বললেন জয়েন্ট মুভমেন্ট কমিটির অন্যতম নেতা। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস নিউজ দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে হাল্লাবোলের পর্দায়। নমস্কার।